নমস্কার। আজ একটা একটু অন্য ধরনের অন্য স্বাদের গল্প বলি। গল্পের নাম সাধু সঙ্গ। কথাটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। তো এই রিলেটেড একটা গল্প। একটা রাজা ছিল একজন, তিনি একটু হাওয়া পরিবর্তন করতে তার রানী এবং রাজকুমারীকে নিয়ে তিনি গঙ্গার ধারে একটা বেশ ছোট্ট অট্টালিকা, কেননা এটা তো তার বাসস্থান নয়, তিনি এখানে হাওয়া পরিবর্তন করতে এসেছেন, ঘুরতে এসেছেন এবং আরেকটা উদ্দেশ্যও আছে। সেটা কি উদ্দেশ্য সেটা গল্প শুনলেই বুঝতে পারবেন। তো একদিন রাত্রিবেলা রাজা এবং রানী দুজন মিলে একটু গল্প হচ্ছে। এদিকে একজন চোর সেই রাজবাড়িতে ঢুকে পড়েছে চুরি করতে। হঠাৎ করে দেখলো যে না, রাজবাড়িতে এখনও সকলেই ঘুমিয়ে পড়েনি, রানী এবং রাজা গল্প করছে। তো চোর কান পেতে শুনতে লাগলো যে দেখি রাজা কি গল্প করছে রানীর সঙ্গে, যা হয় আর কি, মনের ইচ্ছা। তো রানী বলছে রাজাকে, এই যে দেখো, তুমি না তোমার রাজকর্ম নিয়েই ব্যস্ত আছো, এদিকে মেয়ে যে বড় হচ্ছে সেদিকে তোমার এতটুকুও দৃষ্টি নেই। রাজা বলল, কেন, তোমার মেয়ে বড় হচ্ছে তা দেখে আমি কি করব? আমার কি ব্যবস্থায় কোনো অসুবিধা আছে? বলো আমাকে কি করতে হবে? তখন রানী বলল, তোমাকে তো কবে থেকেই বলছি, মেয়ের জন্য একজন সুযোগ্য পাত্র চাই, যাতে মেয়েকে বিয়ে দিতে পারি। রাজা বলল, আচ্ছা আমি কি দেখিনি পাত্র, কিন্তু তোমার মেয়ে যা ধর্মপরায়ণ, ওর তো কোনোই ছেলে পছন্দ হচ্ছে না, যেই আসছে তাকেই তোমরা মা বেটি মিলে রিজেক্ট করে দিচ্ছ, তোমারও পছন্দ হচ্ছে না, না জানি আমার মেয়ের কেমন পাত্র প্রয়োজন। তখন রানীমা বলল, কেন তুমি বুঝতে পারছো না যে ও কেমন পাত্র চায়? ও চায় যে হবে ধর্ম বিশ্বাসী, বেশ অনেক শাস্ত্র পড়ে থাকবে এবং যে খুব সাধু হবে তার এতে, তেমনই আমার মনে হয় পাত্র ওর প্রয়োজন হবে, কেননা ও ভগবানে বিশ্বাসী এবং ভগবানকে নিয়েই সারাদিন থাকতে ভালোবাসে এবং ও বিভিন্ন রকম শাস্ত্র পাঠ করে। তো তেমন পাত্রই ওকে দেওয়া উচিত, যেটা ওর মনোমতো হয়, তাই না? আর দেখো, আমাদের একমাত্র মেয়ে, আমাদের চলে যাওয়ার পরে এই সমস্ত রাজ পরিবারের রাজার দায়িত্ব পালন করতে হবে তাকেই, তো একজন সাধু মানুষ হওয়াই ভালো, আমার তো সেটাই মনে হয়। এই কথা শোনার পরে রাজা বলল, তা বেশ, তো শুনেছি ভোরবেলায় এই গঙ্গা নদীর ধারে অনেক সাধু আসে ধ্যান করতে ও স্নান করতে, বিভিন্ন কাজে, তো বলো তো কাল সকালেই যাই, গিয়ে দেখি তেমনই একজন সাধু পাত্র যদি পাই মেয়ের জন্য, তাহলে তো খুব ভালোই হয়। রানী বলল, তা বেশ, তো যাও, সেটাই বরঞ্চ ভালো, তবেই আমার মেয়ের পছন্দ হবে। ঠিক আছে। পরের দিন দেখা গেল রাজা না গিয়ে, রাজা তার বেশ বিচক্ষণ যে সকল ব্যক্তিদের উপরে ভরসা আছে তাদেরকে তিনি গঙ্গার তীরে পাঠিয়ে দিলেন এবং কি করতে হবে বলে দিলেন। এদিকে সেই যে চোর রাত্রিবেলা সব কথা শুনেছিল, সে তখন ঠিক করলো যে আমি আর চুরি করব না, চুরি করে কতটুকুই বা পাওয়া যায়, আমি কালকে ওই সাধুদের সঙ্গে সাধু সেজে বসে থাকবো, আর রাজবাড়ি থেকে যখন বিয়ের প্রস্তাব দেবে তখন আমি রাজকুমারীকে বিয়ের জন্য রাজি হয়ে যাব, তাহলে বুঝতেই পারছি সঙ্গে সঙ্গে পাবো রাজকুমারী এবং অর্ধেক রাজত্ব, আর রাজা রানী মরার পরে তো পুরো রাজত্বই আমার হয়ে যাবে, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। তাই চোর পরের দিন সকালবেলা সেটাই করলো। অন্যান্য সাধুরা সকালবেলা নদীর তীরে স্নান করে যে ধ্যানে বসে, সেও তাই করলো। রাজবাড়ির যে বিচক্ষণ লোকেরা ছিল তারা এসে এক এক করে সব সাধুদের কাছে গেল এবং জিজ্ঞাসা করলো যে আপনারা কি কেউ রাজকুমারীকে বিয়ে করবেন? রাজকুমারী খুব ভালো, দেখতে খুব সুন্দর, কিন্তু সে চায় একজন সাধুকে বিয়ে করতে, যে তার সঙ্গে ভগবানের উপাসনা করবে, সে কিন্তু সাধারণ কোনো পাত্রকে বিয়ে করবে না, এবং বিয়ে করলে কি কি পাওয়া যাবে সেসবও বলা হলো। তখন সব সাধুই দেখলো যে এক কথায় এই প্রস্তাবে না করে দিল। শেষে সেই সমস্ত লোকজন গিয়ে পৌঁছালো সেই চোর যে সাধুর বেশ ধরে বসে আছে তার কাছে।
সেও এখন আর কিছু বলতে পারল না। দেখলো অন্যান্য সাধুরা এক কথায় না করে দিয়েছে, সাধুর বেশ ধারণ করেছে সে, তাই সে তো পারে না, তাই সে হ্যাঁ না কিছুই করলো না, ভাবলো দেখি আর একটু। এরপরে সেই লোকজনরা ফিরে গেল, ফিরে গিয়ে রাজাকে গিয়ে বলল সব কথা, যে রাজামশাই আমরা প্রত্যেক সাধুর কাছে গেছিলাম এবং তারা সবাই এক কথায় না করে দিয়েছে, শুধুমাত্র একজন সাধু নাও করেনি হ্যাঁও করেনি। তা আপনি যদি গিয়ে বলেন তাহলে মনে হয় সেই একমাত্র সাধুটি হয়তো কথা রাখতেও পারে, অন্য সাধুরা রাখবে না, সেটা পরিষ্কার বুঝেছি। রাজা বলল ঠিক আছে তাই হবে, কাল আমি যাব। পরের দিন রাজা নিজে সেজে গুজে রেডি হয়ে একদম তার সভাসদদের নিয়ে, অনেক লোক বল নিয়ে সেই নদীর ধারে গেল এবং অন্যান্য লোকেরা দেখিয়ে দিল সেই সাধু বেশি চোরকে। সে তখন রাজা গিয়ে সেই সাধুরকে আগে মাটিতে শুয়ে প্রণাম করল, তারপরে নতজানু হয়ে বলল যে সাধু মহারাজ আপনি আমার মেয়েকে বিয়ে করুন, বিয়ে করার সঙ্গে সঙ্গে আপনি রাজকুমারী পাবেন আর অর্ধেক রাজত্ব পাবেন, আর পরবর্তীকালে যখন আমরা থাকবো না তখন পুরো রাজত্বই আপনার হবে। আমার মেয়ে সাধারণ কোনো পুরুষকেই বিয়ে করবে না, তাই আপনি ছাড়া আমাকে এই কাজ থেকে আর কেউ উদ্ধার করতে পারবে না। সে একদম গলায় কাপড় দিয়ে যেমন অনুনয় বিনয় করে তেমনই করতে লাগলো। এইবার সেই সাধু ভেকধারী সেই চোর ভাবতে লাগলো আমি তো সামান্য সাধুর বেশ ধারণ করেছি, সাধু আমি নই, তাতেই কাল রাজবাড়ির লোকেরা এসে আমাকে অনুনয় বিনয় করলো, আজকে রাজা এসে আমার পায়ে পড়ছে, নতজানু হয়ে গলায় কাপড় দিয়ে আমার সামনে বসে রয়েছে যাতে আমি তার মেয়েকে বিয়ে করি, তাহলে আমি সামান্য সাধুর বেশ ধারণ করেছি তাতেই আমি এত কিছু পেয়ে গেলাম, আর যদি আমি সাধু হয়ে যাই সত্যিকারের তাহলে না জানি আর কি কি পেয়ে যাব। এই ভেবে সে তার যে মনস্কামনা ছিল সেটা সে ত্যাগ করলো, ভাবলো আমি সাধু হয়ে দেখি, সাধুর বেশ ধারণ করে যদি এত কিছু পাওয়া যায় যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি, তাহলে সত্যিকারের সাধু হয়ে গেলে না জানি কি পরম আশ্চর্য, কি ধনরত্ন আমি পাবো তা আমি বুঝতে পারছি না, তাই আমাকে সেটা পেতেই হবে, আমি সাধুই হব বলে তিনিও এই চোরও কিন্তু রাজার যে মেয়েকে বিয়ে করার যে মনস্কামনা ছিল সেটা ত্যাগ করলো এবং রাজাকে পরিষ্কারভাবে না করে দিল এবং সে সাধুদের সঙ্গে আবার চলে গেল সেই হিমালয়ে যেখানে সাধুরা একসময় চলে যায়, সেখানে জপ ধ্যান ত্যাগ তপস্যা করে। চোর সাধু হয়ে গেল সেই অলৌকিক জিনিস পাওয়ার জন্য, সেটা কি সেটা তো সাধু ফিরে এসেই জানা যাবে। আপনারাও যদি জানেন বলবেন, আমি জানার চেষ্টা করছি সেই অমূল্য রতন কি যার জন্য চোর সমস্ত রাজত্ব রাজকন্যা ছেড়ে দিয়ে হিমালয়ের পথে পাড়ি দিল, পাহাড়ি পথে পাড়ি দিল জপ ধ্যান ত্যাগের উদ্দেশ্যে, ঈশ্বরকে পাওয়ার জন্য। নমস্কার।